আসসালামু আলাইকুম সবাইকে। আজকের বা এখনকার ক্লাসটা হচ্ছে মূলত এসএসসির ক্লাস। তাই যারা এসএসসি অর্থাৎ ক্লাস 9-10 বাদে অন্য আছেন অ্যাভয়েড করতে পারেন ক্লাসটা। মূলত ফ্যাব এসএসসি গ্রুপ থেকে ক্লাসটা নেওয়ার কথা, আমি পেজ থেকে আসলাম। সো আমি গ্রুপগুলোতে একটু শেয়ার করে স্টার্ট করছি। ততক্ষণে এসএসসির কেউ যদি পরিচিত থাকে, বন্ধু বান্ধব, তাদেরকে মেনশন দিতে পারেন। আমরা আজকে জীবকোষ গঠন অর্থাৎ সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা নিয়ে আলোচনা করব। অলরেডি এই চ্যাপ্টারের একটা ক্লাস আমরা নিয়ে ফেলেছি, সেটা ইউটিউব চ্যানেলে আপলোড আছে। আজকে সেকেন্ড ক্লাস, এবং আমরা একটা কথা দিয়েছিলাম যে যে 4টা শর্ট সিলেবাসে আছে, বিশেষ করে ক্লাস যারা এবার এসএসসি পরীক্ষা দিবে সেটা অন্তত আমরা পড়িয়ে দিব। এর মধ্যে একটা অধ্যায় স্টার্ট করেছি, একটা অধ্যায় তো ফ্রি করানো হচ্ছে। তো একটা অধ্যায়ের একটা ক্লাস হয়েছে, উদ্ভিদ যে প্রজনন চ্যাপ্টারটা, সেটাও শেষ হবে। মাঝখানে পরীক্ষার কারণে অনেকদিন ক্লাস নিতে পারিনি। তো যাই হোক, দ্বিতীয় অধ্যায়টা ধারাবাহিকভাবে আমরা ক্লাস নিব। কে কোত্থেকে দেখছো, বিশেষ করে এসএসসির স্টুডেন্টদের সাথে খুব একটা রিলেশন আমার নাই। মূলত এইচএসসি নিয়ে আমি কাজ করি, অ্যাডমিশন নিয়ে কাজ করি। সে কারণে একটু জানিয়ে দাও যে কে কোত্থেকে তোমরা ভিডিওটা দেখছো। এবং আমার মনে হয় গ্রুপে শেয়ার হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। ওকে, আমরা গত ক্লাসে লেকচার 1 যারা করনি তারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিতে পারো। তো সেখানে আমরা ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর নাম শিখেছিলাম। অর্থাৎ কোষের যে অঙ্গাণু, এদের মধ্যে কারো আবরণ বা ঝিল্লি থাকে, কারো থাকে না। তো যাদের ঝিল্লি থাকে না, সেই ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর ডিটেইলস আজকে আমরা পড়ব। অর্থাৎ এদের স্ট্রাকচার, কাজ, এসএসসি লেভেলে যতটুকু তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমাদের বই তো আর 10-12টা না, একটাই বোর্ড বই, তাই না? সেখানে যতটুকু দেওয়া আছে ততটুকুই, বাট সেটুকু বোঝার জন্য বাইরের কিছু কথা, হায়ার ক্লাসের বইয়ের কিছু কথা থাকতে পারে। তো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো জন্য আমরা একটা ট্রিক্স দিয়েছিলাম, সেটা হচ্ছে মামাই সেরা। এরকম একটা ট্রিক্স দিয়েছিল, মামাই সেরা। ওকে, এবং এই মামাই সেরাতে আমি একটু যদি দ্রুত লিখে ফেলি, একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, আর একটা মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এবং এখানে মাথায় রাখতে হবে মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া না। এবং মাইটোকন্ড্রিয়ার যে আবরণ আছে সেটা তোমরা এমনিতেই জানো। সো এই মাতে মাইটোকন্ড্রিয়া না, দুটোই মাইক্রো, একটা টিউবিউল আর একটা হচ্ছে ফিলামেন্ট। এবং রসইতে যেটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমরা প্রথমে এই তিনটা নিয়ে আলোচনা করব। এবং তোমাদের এসএসসির বইয়ে, বায়োলজি বইয়ে আলাদা আলাদা করে এই তিনটা নিয়ে কোনো আলোচনা করা নাই। কি আছে? এই তিনটাকে একসাথে কোষের কঙ্কাল বলে, কোষীয় কঙ্কাল বলা হয়। তো সাইট মানে যদি কোষ বোঝায়, আর স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল, তাই কোষীয় কঙ্কালকে বলা হয় সাইটোস্কেলেটন। এবং এসএসসি বইয়ে হেডলাইন দেওয়া আছে কোষীয় কঙ্কাল, এবং তার মধ্যে এর এক্সাম্পল গুলোর কথা লেখা আছে এবং আরো কিছু কথা আছে। তাহলে প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোষীয় কঙ্কাল কারা। কোষীয় কঙ্কাল হচ্ছে মামাই, কোষীয় কঙ্কাল হচ্ছে মামাই। এবং এই তিনজনেরই যেহেতু ঝিল্লি বা আবরণ নাই, তার মানে আমরা বলতে পারি কোষীয় কঙ্কাল যারা, তারা হচ্ছে আবরণবিহীন। কোষীয় কঙ্কাল যারা, তারা হচ্ছে কি
আবরণবিহীন। ঠিক আছে, আচ্ছা একটু কমেন্ট করে জানাও কথা স্পষ্ট কিনা, একটু জানাও তো কথা স্পষ্ট কিনা বা লেখা ক্লিয়ার কিনা, একটু জানো, এটা জানা জরুরি, না হলে ক্লাস নিয়েই গেলাম, কাজের কাজ কিছু হলো না। দেখা যাচ্ছে? আচ্ছা অল ক্লিয়ার ভাই, ধন্যবাদ। তাহলে এখন এখন এই কোষীয় কঙ্কালের ভেতরে কি আলোচনা করা আছে এসএসসি লেভেলের বইয়ে? কিছুই আলোচনা করা নেই, শুধু বলা আছে এই কোষীয় কঙ্কালটা কোষকে ধরে রাখে। অ্যাকচুয়ালি আজকে কঙ্কাল মানে তো জানো যে আমাদের দেহের ভেতরে যে হাড্ডি গুড্ডি আছে, এটা কি তো আমরা বলি অন্তঃকঙ্কাল, তাই না? বা কঙ্কাল, কঙ্কাল বলতে আমরা হাড্ডি গুড্ডি বুঝি। তো এই হাড্ডি গুড্ডি যদি বাদ দেই তাহলে আমাদের পুরো দেহটা একটা মাংসপিণ্ড ছাড়া তো আর কিছুই হতো না, মাংসের একটা দলা হতো। সো আমাকে যদি তোমরা একটা কোষ ভাবো, আমার পুরো দেহটা ধরো একটা কোষ, তাহলে ওই হাড্ডি গুড্ডি ভেতরে আছে, সেই হাড্ডি গুড্ডিটাই আমার এই কোষটাকে কি ঠিকঠাক ধরে রেখেছে। সো যারা কোষীয় কঙ্কাল, এই তিনটাই হচ্ছে মূলত কোষের কঙ্কাল হিসেবে কাজ করে, অর্থাৎ কোষের গঠন দেয় বা কোষকে যেটা বইয়ে বলা আছে ধরে রাখে, সেটাই হচ্ছে তার কাজ। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে 6 ধরনের খাবার খাই, এর মধ্যে যদি বলা হয় দেহ গঠন করে কোন খাবার, আমরা আনসার করব যে দেহ গঠন করে হচ্ছে প্রোটিন। তার মানে দাঁড়ালো এই তিনটা যেহেতু কোষের গঠন দেয়, তাহলে এই তিনটাই হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা তোমাদের বইয়ে আছে। আমি ট্রাই করব তোমাদের বইয়ের কথাগুলোই বলার। তাহলে এই তিনটাই হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ, এবং তোমাদের বইয়ে ওভারঅল এই তিনটা কোষীয় কঙ্কাল কি কি প্রোটিন দ্বারা গঠিত সেটা লেখা আছে, কিন্তু কার প্রোটিন কোনটা সেটা লেখা নাই। আমি একটু সুনির্দিষ্ট করে বলে দিই। প্রোটিনের নামের শেষে অধিকাংশ ক্ষেত্রে ইন বসে, সব সময় না, ব্যতিক্রম আছে ভালোই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রোটিনের নামের শেষে কি বসে? ইন। তো যেহেতু মাইক্রো মাইক্রো দুটোই সেম, একটা টিউবিউল আর একটা হচ্ছে ফিলামেন্ট, তাহলে এই টিউবিউলের শেষে যদি আমি ইন দেই তাহলে প্রোটিনটার নাম হচ্ছে টিউবিউলিন। তাহলে মাইক্রো টিউবিউল যে প্রোটিন দিয়ে তৈরি তাকে আমরা বলি টিউবিউলিন। আর মাইক্রো ফিলামেন্টের যে যে প্রোটিন, সেটা হচ্ছে মানুষের যে মাসল প্রোটিন বা পেশির প্রোটিন। তোমাদের কোনো একটা চ্যাপ্টারে পেশিতে, মাংসপেশিতে কি প্রোটিন থাকে সেটা দেওয়া আছে, এবং তোমরা যদি একটা গ্রিক শব্দ জেনে থাকো যে মায়ো কথাটার অর্থ হচ্ছে মাসল, মায়ো কথাটার অর্থ হচ্ছে মাসল বা পেশি, তাহলে এই মায়ো থেকে একটা প্রোটিন হয় যার নাম হচ্ছে মায়োসিন। যার নাম কি? মায়োসিন। তাহলে এই মায়োসিন প্রোটিন দ্বারা মাইক্রোফিলামেন্ট গঠিত। তবে মাসেলের প্রোটিন শুধু মায়োসিন না, আরো একটা ইম্পর্টেন্ট প্রোটিন, উল্লেখযোগ্য প্রোটিন আছে, তার নাম হচ্ছে অ্যাক্টিন। তাহলে মাথায় রাখবা এই অ্যাক্টিন এবং মায়োসিন, এই দুইটা প্রোটিন হচ্ছে মানুষের পেশির প্রোটিন, এবং সেই দুইটা প্রোটিন দ্বারা মাইক্রোফিলামেন্ট গঠিত। যেহেতু মাইক্রোফিলামেন্টের কাজ এসএসসি লেভেলে দেওয়া নাই, যদি থাকতো তাহলে কাজটা খুব সহজেই মনে থাকতো। পেশির সাহায্যে যেমন আমরা চলাচল করি, যেহেতু পেশির প্রোটিনটা মাইক্রোফিলামেন্ট তৈরি করছে, তাহলে মাইক্রোফিলামেন্টের কাজও হচ্ছে কোষের মধ্যে বিভিন্ন বস্তু স্থানান্তর বা চলাচলে ভূমিকা রাখা। তো যাই হোক, তোমাদের বইয়ে এক লাইনে বলা আছে টিউবিউলিন, অ্যাক্টিন, মায়োসিন ইত্যাদি প্রোটিন দ্বারা গঠিত, মানে আরো প্রোটিন আছে। এই যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটা প্রায় 4 ধরনের প্রোটিন দ্বারা গঠিত, সেটা তোমাদের বইয়ে নেই, আমি আলোচনা করব না। তাহলে কোষীয় কঙ্কাল থেকে এতটুকু পড়া। কোষীয় কঙ্কাল হচ্ছে মামাই, এই নাম তিনটা মনে রাখবা, এরা সবাই হচ্ছে প্রোটিন। এর মধ্যে যেটা টিউবিউল সেটা টিউবিউলিন, আর এটা হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন। প্রোটিনের নাম হলো কাজ কি? কোষের গঠন দেওয়া, দৃঢ়তা দেওয়া, কোষকে ভেতর থেকে কি ধরে রাখা, এটসেট্রা। ঠিক আছে, একটু জানাও যে কোষীয় কঙ্কাল পারবা কিনা, বা কোষীয় কঙ্কাল নিয়ে আহামরি তেমন কিছু নাই। ঠিক আছে,
যেহেতু ক্লাসটা পেজ থেকে হচ্ছে, গ্রুপে একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ফ্যাব এসএসসি গ্রুপে যারা তোমরা এসএসসির আছো গ্রুপে একটু মেনশন দাও, ওকে? তাহলে এখন আমরা পড়বো মামাই সেরা। মামাই শেষ হয়ে গেল, অর্থাৎ কোষীয় কঙ্কাল কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা পড়বো সেরা। তো সেতে হচ্ছে সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোমকে কেউ এই স লেখে, আবার কেউ এখানে জ লেখে, যাই হোক যেটাই লেখো না কেন সমস্যা নেই। আর রাতে হচ্ছে রাইবোজোম। সো একই কথা, এখানে জ অথবা স যে কোনো একটা লিখতে পারো। তো আমরা এখন ওকে, পারবা অনেকেই বলছো। আচ্ছা একটু ওয়েট করো, আসছি। ওকে, চলে আসছি, দুঃখিত। তাহলে চলে আসি সেন্ট্রোজোম। প্রশ্ন হচ্ছে সেন্ট্রোজোমের নাম সেন্ট্রোজোম কেন? সেন্ট্রোজোমকে যদি আমরা ভাঙি তাহলে সোম পাচ্ছি, যেটা অনেক অঙ্গাণুর নামের শেষেই আছে সোম। সোম মানে বস্তু বা দেহ, বডি বোঝায়। সোম মানে বস্তু বা দেহ, এরকম বোঝায়। তাহলে এটাকে সেন্ট্রোজোম বলার মেইন কারণ হচ্ছে এর নামের শুরুতে আছে সেন্টার, এবং আমরা জানি সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। তো একটা কোষের, বিশেষ করে প্রাণী কোষের কেন্দ্রে থাকে কিন্তু নিউক্লিয়াস। কেন্দ্রে থাকে কিন্তু নিউক্লিয়াস, তাই না? তাহলে সেন্ট্রোজোম, এর নাম সেন্ট্রোজোম হওয়ার কারণ হচ্ছে এটা কেন্দ্রের কাছাকাছি থাকে, সেন্টারের কাছাকাছি থাকে, এ কারণে এর নাম সেন্ট্রোজোম। অর্থাৎ এটা যদি নিউক্লিয়াস হয়, আমি নিউক্লিয়াসটাকে আরেকটু বড় করে আঁকি, নিউক্লিয়াসের কাছাকাছি এই যে এইটা হচ্ছে ভাইয়া সেন্ট্রোজোম। সো প্রাইমারিলি নামটা এভাবে আসে, সেন্টারের কাছে থাকে, তাই এটা হচ্ছে সেন্ট্রোজোম। এখন আমরা দেখব এই যে সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোমটার ভেতরে আসলে আছেটা কি। তাহলে আমি যদি এটাকে এইখানে আঁকি, তাহলে দেখা যাবে যে এই সেন্ট্রোজোমের ভেতরে দুইটা লাঠি আছে, এবং যেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ে হয়তো বা লেখা নাই, এই লাঠি দুইটা পরস্পর সমকোণে থাকে, আই মিন 90 ডিগ্রি করে থাকে। তো এই যে সেন্ট্রোজোমের মধ্যে এই যে ছোট ছোট দুইটা অংশ, কোনো নামের শেষে ওল থাকা মানে ছোট, যেমন লোবের ছোট হচ্ছে লোবিওল, তাই না? ট্রাকিয়ার ছোট হচ্ছে ট্রাকিওল। সেরকম এই সেন্ট্রোজোমের এই ছোট ছোট অংশ দুইটার নাম হচ্ছে, এই দুইটা অংশের নাম হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল। তাহলে একটা সেন্ট্রোজোমে সেন্ট্রিওল থাকে দুইটা। প্রশ্ন হতে পারে কেন একটা সেন্ট্রোজোমে দুইটা সেন্ট্রিওল থাকে? একটা থাকলে তো হতো, অথবা আরো একাধিক তো থাকতে পারতো, দুইটাই কেন? সেটার ব্যাখ্যা আমরা একটু পরে আসছি। তো এই যে সেন্ট্রিওল দেখছো তোমরা, এই সেন্ট্রিওলের
চারদিকে কিছু তরল থাকে, তার মানে সেন্ট্রিওলকে ঘিরে এর চারদিক জুড়ে কিছু তরল থাকে। তো তারাও যেহেতু সেন্ট্রোজোমেরই অংশ এবং তারা যেহেতু চারদিকে থাকে মানে কি একটা গোল্লা করে থাকে, তোমরা নিশ্চয়ই এই নামটা শুনে থাকবে স্ফিয়ার। স্ফিয়ার কথাটার অর্থ হচ্ছে গোল। এ কারণে গোলীয় কোনো কিছু পরিমাপের জন্য যে যন্ত্র তার নাম স্ফেরোমিটার। আবার পৃথিবী যেহেতু গোল, তো পৃথিবীর বিভিন্ন যে মণ্ডল আছে সেগুলোর শেষে বসে স্ফিয়ার, যেমন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো যাই হোক, যেহেতু সেন্ট্রোজোমের এই তরল অংশটা চারদিকে সেন্ট্রিওলকে ঘিরে রাখছে গোলাকার করে, গোল করে, তাই এটার নাম হলো সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রোস্ফিয়ারটা হচ্ছে তরল অংশ এবং এটা সেন্ট্রিওলের চারদিকে থাকে বা সেন্ট্রিওলকে ঘিরে রাখে। তাহলে এই যে সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার, এই দুটাকেই একত্রে বলা হয় সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম ইজ ইকুয়াল টু সেন্ট্রোস্ফিয়ার প্লাস সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রোজোম ইজ ইকুয়াল টু সেন্ট্রোস্ফিয়ার প্লাস সেন্ট্রিওল। এখন দেখা গেল কেউ যদি বেশি চালাকি করো, ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে সেন্ট্রিওল কি। আমার এইচএসসির একটা স্টুডেন্টের কথা মনে পড়ে গেল। তো এইচএসসিতেও তো এইসব পড়া আছে। তো প্রশ্ন ছিল যে সেন্ট্রিওল কি। তো তাকে যেহেতু আমরা এভাবে পড়িয়েছি, তো সে লিখেছে সেন্ট্রিওল হলো বা সেন্ট্রিওল ইজ ইকুয়াল টু এটাকে এপাশে নিয়ে গেছে, সে লিখেছে সেন্ট্রোজোম মাইনাস সেন্ট্রোস্ফিয়ার। পুরাই হাস্যকর, তাই না? তো এভাবে লেখা যাবে না, বাট কনসেপ্ট ঠিক আছে যে সেন্ট্রোজোম থেকে আমি সেন্ট্রোস্ফিয়ার বাদ দিলে যা থাকে তাই সেন্ট্রিওল। তাহলে এভাবে তো অনেক কিছু ডেফিনেশন অনেকভাবে দেওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রিওলটা কি সেটা লিখতে হবে। যাই হোক, আমরা আসছি। তো খারাপ না, চালাক আছে ছেলে। এটা মুছে দেই, এটা আবার তোমরা লিখে ফেলছো কিনা। তো এখন কথা হলো সেন্ট্রিওল দুইটা কেন, আর এই সেন্ট্রিওল বা সেন্ট্রোজোমের ফাংশনটা কি। তো আমি আগে একটু কাজটা দেখাই, সেন্ট্রিওলের কাজটা কি এবং এটা মনে রাখবা কিভাবে, আগে সেটা দেখাই। তো সেন্ট্রিওলের কাজ তোমরা মনে রাখবা শুধু একটা জিনিস দিয়ে, সেটা হলো যে এরকম যত জিনিস আছে সবকিছু তৈরি করে সেন্ট্রিওল। প্রশ্ন হচ্ছে ভাই এই আবার কি জিনিস? এটা হচ্ছে একটা তন্তু, এটা হচ্ছে একটা ফাইবার বা তন্তু, অর্থাৎ এরকম তন্তুময় যে কোনো জিনিস তৈরি করে সেন্ট্রিওল। এখন চলো আমি কিছু এক্সাম্পল দিই। যেমন স্পিন্ডল তন্তু, তাহলে স্পিন্ডল তন্তুটা তৈরি করে কে? সেন্ট্রিওল। এবং তোমরা জানো এটা একটা স্পিন্ডল তন্তু, এটা আরেকটা স্পিন্ডল তন্তু, এটা আরেকটা। এভাবে অনেকগুলো স্পিন্ডল তন্তু মিলে যেটা হয় সেটাকে আমরা বলি স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্র। তাহলে যে সেন্ট্রিওল স্পিন্ডল তন্তু তৈরি করে তার একটা ফাংশন হতে পারে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি। একই কথা, তোমাদের বইয়ে তন্তুর কথা না দিয়ে স্পিন্ডল যন্ত্র বলেছে। তাহলে সেন্ট্রিওল কিভাবে স্পিন্ডল যন্ত্র তৈরি করে? বিকজ সেন্ট্রিওল স্পিন্ডল তন্তু তৈরি করে, আর স্পিন্ডল তন্তু দিয়ে স্পিন্ডল যন্ত্র হয়। বুঝতে পেরেছো? বুঝতে পারলে জানো, কিছু মনে করো না। আম্মু কল দিয়েছে, কলটা রিসিভ করি। ওকে, হ্যালো, হ্যাঁ আম্মা, হ্যালো হ্যালো, বলো না, নেই অন্যকে বলো। কত দিব এখন? না বাড়ি যাও। ঠিক আছে, ওকে ভাই, বুঝছো? একটু জানো বুঝছো কিনা, বুঝছো?
ছেলেমেয়েরা কমেন্ট করে জানাও বুঝছো কিনা স্পিন্ডল যন্ত্র কিভাবে হলো। ওকে, এবার আসা যাক তোমরা ফ্লাজেলা নাম শুনে থাকবে মনে হয়। কি জিনিস এটা? এই ফ্লাজেলা বিভিন্ন কোষে থাকে। যেমন আমি যদি ব্যাকটেরিয়ামের কথা বলি, তোমরা ব্যাকটেরিয়াম আদি কোষ নাম শুনে থাকবে। সো অনেক ব্যাকটেরিয়ায় বা ব্যাকটেরিয়ামে তাদের প্রাচীর থেকে বা সেল মেমব্রেন থেকে এরকম তন্তুর ন্যায় একটা স্ট্রাকচার বেরিয়ে আসে এবং এই স্ট্রাকচারগুলোর সাহায্যে ওই ব্যাকটেরিয়াম চলাচল করতে পারে। তো এরকম স্ট্রাকচার, এই তন্তুর ন্যায় এরকম স্ট্রাকচার কি বলা হয়? ফ্লাজেলা, যেটা চলাচলে ভূমিকা রাখে। তাহলে লক্ষ্য করো, এই ফ্লাজেলাটাও কিন্তু তন্তুর ন্যায় দেখতে। তাহলে তন্তুর ন্যায় যে কোনো জিনিস তৈরি করে কি? ফ্লাজেলা। তোমরা শুক্রাণু ছবি দেখেছো হয়তো বা, এটা শুক্রাণুর মাথা, এটা হচ্ছে গ্রীবা, এটা হচ্ছে মধ্যখণ্ড, আর এটা হচ্ছে লেজ। তাহলে আমি যদি শুক্রাণুর এই চারটা অংশ মাথা, গ্রীবা, মধ্যখণ্ড, লেজ, এই চারটা খণ্ডের মধ্যে বলি কোন খণ্ডটা তন্তুর ন্যায়, ডেফিনেটলি তোমরা আনসার করবে লেজটা তন্তুর ন্যায়। সো এক্স্যাক্টলি এটা তোমাদের এসএসসি লেভেলের বইয়ে নাই, কিন্তু জেনে রাখা ভালো। এবছরে মেডিকেলে আসছিল, এক দুইটা কথা বেশি জানলে তো লস নাই, কারণ এরপরে তো তোমরা ইন্টারভিউ উঠবা, তখন তো লাগবেই। এবং আমি বলে দিচ্ছি, তাহলে শুক্রাণুর লেজ তৈরি করতে ভূমিকা আছে কার? স্পিন্ডল তন্তু। এবার আসা যাক অ্যাস্টার রশ্মি। প্রশ্ন হচ্ছে এই অ্যাস্টার রশ্মি জিনিসটা কি? এই জিনিসটা আমরা আজকে বুঝবো, ভয় নাই, এই জিনিসটা আমরা আজকে বুঝবো। অ্যাস্টার রশ্মি এবং স্পিন্ডল তন্তু এই দুইটা শব্দের মধ্যে আমাদের মানে গুলিয়ে যায় যে বিষয়টা কি আসলে। তো এই জিনিসটা যদি একটু আমি বোঝাতে চাই, আগে এটা একটু বোঝাই। কাজ কিন্তু মোটামুটি লেখা শেষ, তোমাদের বইয়ে এই কাজ বলা আছে, ফ্লাজেলা অ্যাস্টার রশ্মি বলা আছে। এবং সাথে আমি আরো একটা কাজ অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেহেতু তোমরা জানো কোষ বিভাজনে এই অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে সেন্ট্রিওল, আবার কোষ বিভাজনে কিন্তু স্পিন্ডল তন্তু তৈরি হয়, তাই না, প্রোমেটাফেজ ধাপে। তো যেহেতু এই সেন্ট্রিওল স্পিন্ডল তন্তু তৈরি করছে, যেটা কোষ বিভাজনের জন্য কি খুব দরকারি, তাহলে সেন্ট্রিওলের আরেকটা কাজ হচ্ছে কোষ বিভাজনে ভূমিকা রাখা। তাহলে তোমাদের বইয়ে এই শুক্রাণুর লেজ আর কোষ বিভাজন কথাটা দেওয়া নাই, কিন্তু আশা করি বুঝতে পেরেছো। তো আমরা অ্যাস্টার রশ্মি এখন আমি যেটা বোঝাবো, এটা হয়তো বা তোমাদের কোনো কাজে লাগবে না, আজীবনও কাজে লাগবে না, কারণ এটা না বুঝলেও তুমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে কোনো ভালো জায়গায় চান্স পাবে। কিন্তু মনের মধ্যে যে কনফিউশন যে আসলে অ্যাস্টার রশ্মি জিনিসটা কি, বা কেন সেন্ট্রিওল দুইটা, বা কেন এটা নিউক্লিয়াসের কাছে থাকে, ওর নাম তো সেন্ট্রোজোম, কেন নিউক্লিয়াসের কাছে থাকে, এই কনসেপ্টটা যদি তোমরা একটু বুঝতে চাও বা যাদের আগ্রহ, তাদের জন্য আমি এখন কিছু কথা বলি। আশা করছি কথাটা শুনলেই বুঝবা। তো লক্ষ্য করো, আমরা সবাই জানি যে একটা কোষ বিভাজন, বিশেষ করে মাইটোসিস মানে হচ্ছে মেইনলি নিউক্লিয়াসের বিভাজন, এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। এবং কোষ বিভাজনের সময় এই নিউক্লিয়াস যেটা, সেই নিউক্লিয়ার মেমব্রেন গুলো তো ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে, এবং এখানেই তো একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, তাই না ভাই? তো লক্ষ্য করো, তোমরা যদি অ্যানিমেশন দেখে থাকো, ভিডিও দেখে থাকো যে কিভাবে স্পিন্ডল ফাইবার গুলো তৈরি হয়, তাহলে দেখবা এটা যদি আমি একটু হালকা স্পিন্ডল যন্ত্র এঁকে ফেলি,
দেখবা যে এই প্রান্ত থেকে একজন, এই প্রান্তের একটা অঙ্গাণু থেকে এরকম তন্তু বের হচ্ছে, এই প্রান্তের একটা অঙ্গাণু থেকে এরকম তন্তু বের হচ্ছে। প্রশ্ন হলো এই জিনিসগুলো আসলে কি? হ্যাঁ, উত্তর হলো এই জিনিস দুইটা হচ্ছে আসলে সেন্ট্রোজোম। প্রশ্ন হলো এই দুইটা জিনিস হচ্ছে আসলে, মানে উত্তর হলো সেন্ট্রোজোম। তো এখন কথা হচ্ছে সেন্ট্রোজোম তো এরকম একটা থাকে নিউক্লিয়াসের কাছে, তাহলে দুইটা হলো কোত্থেকে? উত্তর হচ্ছে সেন্ট্রোজোমও বিভাজিত হয়, কোষ বিভাজনের আগে আগে সেন্ট্রোজোমও বিভাজিত হয়। মনে থাকবে যে বৈশিষ্ট্যটা তোমাদের বইয়ে নাই। তাহলে সেন্ট্রোজোমও কি হয়? বিভাজিত হয়। তাহলে লক্ষ্য করো, এই সেন্ট্রোজোম যদি বিভাজিত হয়, যেহেতু সেন্ট্রোজোমের মধ্যে দুইটা সেন্ট্রিওল, তাহলে এই সেন্ট্রোজোম বিভাজিত হয়ে যখন দুইটা হবে, প্রত্যেকেই একটা করে সেন্ট্রিওল পাবে, প্রত্যেকেই একটা করে সেন্ট্রিওল পাবে। এবং যখন কোষ বিভাজন স্টার্ট হবে, সেন্ট্রোজোম বিভাজন হয়ে একটা চলে যাবে এক মেরুর দিকে, আর একটা চলে যাবে আরেক মেরুর দিকে। যদি মেরু দুইটা এই দিকে হয়, তাহলে মনে করো সেন্ট্রোজোম এখানে ছিল, ভাগ হয়ে একটা এখানে আসবে, একটা এখানে। তো আমি যেহেতু মেরু এই দুইটা দেখাইছি, তাহলে একটা সেন্ট্রোজোমকে এখানেই রাখলাম, একটাকে এখানেই রাখলাম। তাহলে এই সেন্ট্রোজোমের ভেতরে কি আছে? একটা করে মাইক্রোটিবিউল আছে, সরি একটা করে সেন্ট্রিওল আছে। এই যে একটা করে সেন্ট্রিওল আছে। ওকে, তাহলে বুঝতে পারছো কেন দুইটা সেন্ট্রিওল থাকতে হবে? যদি একটা থাকতো তাহলে যে কোনো একটা সেন্ট্রোজোমে সেন্ট্রিওল থাকতো না। একাধিক থাকলেও সেটা দরকার ছিল না, কারণ একটা সেন্ট্রিওলে যে কাজ করে দুইটা থেকে তো লাভ নাই, ওরা একা দিয়েই হয়। তো চলো এখন আমরা দেখবো যে সেন্ট্রিওলটা আসলে কি কাজ করে। সেন্ট্রিওলটা আসলে কি কাজ করে লক্ষ্য করো, আমি যদি এই সেন্ট্রোজোমটাকে একটু বড় করে আঁকি, ভেতরে আমি সেন্ট্রিওল দিয়ে দিই। লক্ষ্য করো, এই যে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলটা মূলত, খুব গুরুত্বপূর্ণ কথা, এই সেন্ট্রিওলটা মূলত, এই যে একটু আগে আমরা শিখেছি না মামাই, মামাইয়ের প্রথম মাটা কি ছিল? প্রথম মাটা হচ্ছে মাইক্রোটিউবিউল। প্রথম মাটা হচ্ছে মাইক্রোটিউবিউল। তাহলে মনে রাখো, এই সেন্ট্রিওলটা মূলত অসংখ্য মাইক্রোটিউবিউল দ্বারা গঠিত। মানে মাইক্রোটিউবিউল মিলে 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 কয়টা, 27টা না কয়টা সেই হিসাবে যাচ্ছি না। এই সেন্ট্রিওলটা মূলত মাইক্রোটিউবিউল দ্বারা গঠিত, অর্থাৎ মাইক্রোটিউবিউলের একটা স্তূপ হচ্ছে সেন্ট্রিওল। ঠিক আছে, মোটামুটি একটা সেন্ট্রিওলে 27টার মতো মাইক্রোটিউবিউল থাকে। কিভাবে থাকে সেটাতে আমি যাচ্ছি না। তাহলে যেটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা যদি সেন্ট্রিওল হয়, এই যে আমরা বললাম এই সেন্ট্রিওল থেকে এই যে বের হচ্ছে, এই যে বের হচ্ছে, এই যে বের হচ্ছে, আসলে যেটা বের হচ্ছে সেটা হলো মাইক্রোটিউবিউল। সেটা হলো মাইক্রোটিউবিউল, কারণ সেন্ট্রিওল তার মধ্যে অনেকগুলো 27টা মাইক্রোটিউবিউল আছে, এবং এই মাইক্রোটিউবিউল গুলো বড় হয় ছোট হয়, বড় হয় ছোট হয়। প্রশ্ন, ভাইয়া কিভাবে বড় ছোট হয়? হাউ? উত্তর হচ্ছে, তোমাদের একটু আগে যে আমি বললাম যে মাইক্রোটিউবিউলের মধ্যে যে প্রোটিন আছে, সেই প্রোটিনটার নাম হচ্ছে টিউবিউলিন। মনে পড়ে? মাইক্রোটিউবিউলের মধ্যে যে প্রোটিন, সেই প্রোটিনটার নাম হচ্ছে টিউবিউলিন। এবং এই টিউবিউলিন প্রোটিনটা দুই ধরনের, আলফা এবং বিটা। এই টিউবিউলিন প্রোটিনটা হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে আলফা এবং আর এক হচ্ছে বিটা। তো আলফা এবং বিটা, মনে করো এটা আলফা এটা বিটা, এই দুইটা টিউবিউলিন একসাথে একটা ডাইমার গঠন করে। তোমরা জানো মনোমার মানে হচ্ছে এক, ডাইমার মানে হচ্ছে দুই, পলিমার মানে অনেক। তো যেটা হয় এই রকম, এই ডাইমার, এই দুইটা প্রোটিন ধর এর সাথে এরকম আরেকটা আবার যুক্ত হতে পারে। আমরা জানি একটা প্রোটিন আরেকটা প্রোটিনের সাথে পেপটাইড বন্ধন গঠন করে, বা একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে কি বন্ধন গঠন করে? পেপটাইড বন্ধন গঠন করে। তো সহজেই এই ডাইমারের সাথে আরেকটা ডাইমার মিলে, এই দেখো নালীটা বড় হলো, এর সাথে যদি আরেকটা ডাইমার গঠন হয়,
যুক্ত হয় তাহলে নালীটা আরো বড় হলো। তো এক্স্যাক্টলি তাই এই জায়গা থেকে, সেন্ট্রিওল থেকে মাইক্রোটিউবুল তৈরি হওয়া শুরু হয়। কিভাবে? ওই যে ওই রকম ডাইমার প্রোটিন যুক্ত হয় আর ধীরে ধীরে মাইক্রোটিউবুলটা এরকম করে বড় হয়। তার মানে লক্ষ্য করো, সেন্ট্রিওল থেকে যা তৈরি হচ্ছে, যা বের হচ্ছে, এটা হচ্ছে মাইক্রোটিউবুল। তাই এটা কি বলো? মাইক্রোটিউবুল। তাহলে এই মাইক্রোটিউবুলটাই মূলত স্পিন্ডল তন্তু। তার মানে হলো সেন্ট্রিওল যা তৈরি করে সবকিছুর গঠন দেয় অ্যাকচুয়ালি মাইক্রোটিউবুল। স্পিন্ডল তন্তু এটা একটা মাইক্রোটিউবুল, ফ্লাজেলা এটা অ্যাকচুয়ালি মাইক্রোটিউবুল, শুক্রাণুর লেজ অ্যাকচুয়ালি মাইক্রোটিউবুল। এবার মজার পয়েন্ট এন্ড লাস্ট পয়েন্ট। তাহলে লক্ষ্য করো, এই যে এখান থেকে মাইক্রোটিউবুল বের হচ্ছে, তো আমরা জানি ক্রোমোজোম মেটাফেজ পর্যায়ে এই যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। কোষ বিভাজনে তোমরা পড়েছো হয়তো, বা একটু বেশি কথা বলা হয়ে যাচ্ছে। তো এর মধ্যে এই প্রান্তের মাইক্রোটিউবুল এসে একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের একটা জায়গা আছে, কাইনেটোকোর, এগুলো মাথায় ঢুকাইও না, সেখানে যুক্ত হয়। এই পাশ থেকে যে মাইক্রোটিউবুলটা আসলো সেটা এসে এই পাশের সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের অংশের সাথে যুক্ত হয়। কিছু কিছু মাইক্রোটিউবুল ক্রোমোজোমে যুক্ত হয় না, বরং এই সেন্ট্রিওলের মাইক্রোটিউবুল এরা একসাথে মিলে একটা তন্তু তৈরি করে। আবার কিছু কিছু মাইক্রোটিউবুল এরকম এইদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, অর্থাৎ যারা নিউক্লিয়াসের ভেতর ঢোকে না। তার মানে লক্ষ্য করো, এই সেন্ট্রিওল থেকে 3 ধরনের মাইক্রোটিউবুল তৈরি হয়। এক ধরনের মাইক্রোটিউবুল, এর মধ্যে 2 ধরনের মাইক্রোটিউবুল নিউক্লিয়াসে ঢোকে। একটা ক্রোমোজোমের সাথে যুক্ত হয়, মানে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের সাথে যুক্ত হয়, তাই তার নাম কাইনেটোকোর মাইক্রোটিউবুল। সহজ কথা তোমরা মনে রাখবা, এই মাইক্রোটিউবুলটা স্পিন্ডল তন্তু তৈরি করে, এটাও স্পিন্ডল তন্তু তৈরি করে, কিন্তু একটা স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের সাথে যুক্ত হয় না, আর একটা স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের সাথে যুক্ত হয়, তাই তার নাম ক্রোমোজোমাল তন্তু বা ট্রাকশন ফাইবার। আর যেটা হয় না সেটার নাম শুধু স্পিন্ডল তন্তু। আর যে তন্তুটা নিউক্লিয়াসে ঢুকলো না, যে মাইক্রোটিউবুলটা এরকম করে তারার মতো ছড়ায় গেল, হ্যাঁ তারার মতো ছড়ায় গেল, রে মানে কি? রশ্মি, মনে হচ্ছে যে রশ্মি বিচ্ছুরিত হলো, অ্যাস্টার, তারার মতো, সেটাই হলো মূলত অ্যাস্টার রে। ক্লিয়ার? তাহলে অ্যাস্টার রে এটা আসলে কিছুই না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোটিউবুল যেটা সেন্ট্রিওল তৈরি করে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে অ্যাস্টার রশ্মি। তাহলে 3 ধরনের মাইক্রোটিউবুল তৈরি হয় এই কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে, এর মধ্যে একটার নাম হচ্ছে অ্যাস্টার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এসএসসি লেভেলে অনেক কঠিন কথা বলে ফেললাম, যেগুলো হয়তো আমি ইন্টারমিডিয়েট লেভেলেও দেখে শুনে বলি। তো আমি জানি না তোমাদের, যদি তুমি নাও বুঝে থাকো ভিডিওটা তো থাকবে, আবার দেখে নিও। আর মেইনলি তোমাকে এতটুকু মনে রাখতে হবে, তুমি এসএসসিতে পড়া সত্ত্বেও এই 2টা কথাও তোমার মনে রাখা উচিত। তো একটু জানাও কমেন্ট করে বুঝলা কিনা। তাহলে সেন্ট্রিওল কিন্তু মোটামুটি শেষ, তোমাদের বই আর তেমন কিছুই লেখা নাই ভাইয়া, তোমরা বুঝছো কিনা? সেন্ট্রিওল কিন্তু মোটামুটি শেষ। ছেলেমেয়েরা একটু কমেন্ট করে জানাও সেন্ট্রিওল বুঝছো কিনা। তাহলে সেন্ট্রিওল, সেন্ট্রোজোম যদি বুঝে থাকো, এবার আমরা পড়বো রাইবোজোম। তো রাইবোজোম থেকে খুব অল্প কথা তোমাদের বইয়ে আছে, 2-3টা কথা, সেটা বললেই আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু শেষ। দেন আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণুতে যাব, যতটুকু পড়ি। নামাজের সময় হয়ে গেছে বা পার হয়ে গেল মনে হয়, জামাতে আর হলো না নামাজ পড়া এখন। আচ্ছা, তো রাইবোজোম থেকে তোমাদের বইয়ে যে কথাগুলো আছে, আমি একটু তোমাদের বইটা যদি মেনশন করি, প্রথমে আমি যে কথাটা আমার মতো করে লিখে দিব, সেটা হচ্ছে রাইবোজোমের 2-3টা কাজ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে সে প্রোটিন তৈরি করে। এ কারণে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এখন তোমাদের বইয়ে রাইবোজোমের মধ্যে একটা লাইন আছে, এটা আবরণবিহীন, সেটা জানো,
কিন্তু এই লাইনটা আমি একটু পড়ে শোনাই, এই লাইনটা একটু বোঝাই। প্রোটিনের, এরা প্রধানত প্রোটিন সংশ্লেষণ করে। সংশ্লেষণ মানে তৈরি করা, যার ইংরেজি হচ্ছে সিনথেসিস। যাই হোক, ইংরেজি তো না, মানে মেডিকেল টার্ম আর কি, গ্রিক বা ল্যাটিন টার্ম। আচ্ছা, যে লাইনটা আমি বোঝাতে চাই সেটা হলো প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এই কথাটার অর্থ কি এটা একটু আমি বোঝাই। তাহলে প্রোটিনের পলিপেপটাইড চেইন এই জিনিস আবার কি, এটার সংযোজন রাইবোজোমে ঘটে। এই বিষয়টা আমি এক্সপ্লেইন করি, তাহলে আমার মনে হয় না যে রাইবোজোম থেকে খুব একটা প্রবলেম তোমাদের থাকবে। লক্ষ্য করো, প্রোটিন এটাকে যদি আমি ভেঙে ফেলি, ভেঙে টুকরো টুকরো করি, সর্বশেষ যে অংশটা আমি পাবো তার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তার মানে অ্যামিনো অ্যাসিড মিলে মিলেই ফাইনালি প্রোটিন হয়। তো মনে করি এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা আর একটা অ্যামিনো অ্যাসিড। তাহলে এই দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে কি প্রোটিন হয়ে গেল? না। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা অ্যামিনো অ্যাসিড হলেই সেটাকে আমরা বলবো প্রোটিন। তাহলে এই যে দুইটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হলো, এটার নাম কি? তো আসলে একটা অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিডের সাথে যখন যুক্ত হয়, এই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। এবং এ কারণে এই দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে যে যৌগ হয় তাকে আমরা বলি ডাইপেপটাইড। তাকে আমরা কি বলি? ডাইপেপটাইড। তাহলে চিন্তা করো, ডাইপেপটাইড মানে যদি দুইটা অ্যামিনো অ্যাসিড হয়, তাহলে আমি যদি বলি ট্রাইপেপটাইড মানে কি, তাহলে উত্তর হবে তিনটা অ্যামিনো অ্যাসিড। তাহলে আমি যদি বলি পলিপেপটাইড মানে কি, যেহেতু পলি মানে অনেক, তাহলে পলিপেপটাইড মানে হচ্ছে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, আর অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলেই হবে প্রোটিন। তার মানে প্রোটিন হচ্ছে একটা পলিপেপটাইড। আমি বলতে পারি প্রোটিন হচ্ছে এক ধরনের পলিপেপটাইড। এখন প্রশ্ন হচ্ছে চেইন কি? ভাইয়া, দুইটা, ধরো এটা মুক্তার মালা, দুইটা মালা মিললে এতটুকু দৈর্ঘ্য হলো। তাহলে এরকম অনেকগুলো মুক্তার মালা বলতে মুক্তা, দুইটা মুক্তা মিলে এতটুকু হলো, তাহলে অনেকগুলো মুক্তা মিলে অবশ্যই একটা বিশাল মালা বা একটা চেইনের মতো হবে। তাহলে পলিপেপটাইড যেহেতু অনেকগুলো ছোট 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 অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত, ফলে এটা একটা চেইনের মতো হয়, তাই নাম হয়েছে পলিপেপটাইড চেইন। কি নাম হয়েছে? পলিপেপটাইড চেইন। এন্ড কথা হচ্ছে রাইবোজোম তো এই পলিপেপটাইড বা প্রোটিন তৈরি করে, তাহলে পলিপেপটাইড চেইন সংযোজন এ আবার কি জিনিস? আসলে আসলে লক্ষ্য করো, রাইবোজোম এর এরকম দুইটা সাব ইউনিট থাকে। এটা একটা রাইবোজোম, এর দুইটা সাব ইউনিট থাকে। আর রাইবোজোমে যে প্রোটিন তৈরি হয় সেটা তো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। এই অ্যামিনো অ্যাসিড গুলো কিন্তু রাইবোজোমের মধ্যে থাকে না। একজন আছেন যার নাম টিআরএনএ, তোমরা আরএনএ এর নাম শুনছো। টি মানে হচ্ছে ট্রান্সফার। টি মানে কি? ট্রান্সফার। এই আরএনএটা সাইটোপ্লাজম থেকে অ্যামিনো অ্যাসিড ধরে ধরে রাইবোজোমে ট্রান্সফার করে, তাই এর নাম হয়েছে ট্রান্সফার আরএনএ, বিকজ সে ট্রান্সফার করে কাকে? অ্যামিনো অ্যাসিডকে। তাহলে লক্ষ্য করো, রাইবোজোমের মধ্যেই অ্যামিনো অ্যাসিড গুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে কিন্তু একটা পলিপেপটাইড চেইন তৈরি করে, ঠিক কিনা? তো মনে করো এবার এমন একটা প্রোটিন তৈরি হওয়া দরকার, মনে করো এটা একটা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড চেইন। তো এখন এই দুইটা পলিপেপটাইড চেইন মিলে একটা প্রোটিন তৈরি হবে। তো যেহেতু প্রোটিন তৈরি করা রাইবোজোমের কাজ, তাহলে এই দুইটা পলিপেপটাইড চেইন এই রাইবোজোমের সাথে যুক্ত হবে, মানে রাইবোজোমে এসে যুক্ত হবে, হয়ে দেন এরা মিলিত হয়ে কি প্রোটিন বানাবে। তাহলে রাইবোজোম কি করলো? এই পলিপেপটাইড চেইনটাকে তার সাথে কি সংযুক্ত করলো, এটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। এবং আরেকটা যেটা কথা বলা আছে সেটাও যদি আমি এক্সপ্লেইন করি, কথাটা হচ্ছে এছাড়া রাইবোজোম এ কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। প্রশ্ন হচ্ছে এটা মানে কি, কিভাবে? লক্ষ্য করো ভাইয়া,
উৎসেচক মানে হলো এনজাইম। উৎসেচক মানে হলো এনজাইম। এবং আজীবনের জন্য একটা কথা মনে রাখবা যে সকল এনজাইম হচ্ছে প্রোটিন। সকল এনজাইম হচ্ছে প্রোটিন। তার মানে হলো এনজাইম বিভিন্ন বিক্রিয়ায় দরকার। তাহলে এই প্রোটিন তৈরির জন্য এনজাইম দরকার। আবার সেই এনজাইম যেহেতু প্রোটিন, তাহলে সেটাও তৈরি হয় কোত্থেকে? রাইবোজোম থেকে, ঠিক কিনা? সো এই কারণে এই বিক্রিয়া, এই প্রোটিন তৈরির জন্য যে এনজাইম, সেই এনজাইম বা উৎসেচকটাও সরবরাহ করে কে? রাইবোজোম। বিকজ এনজাইমটাও হচ্ছে এক ধরনের প্রোটিন। তাহলে আশা করি রাইবোজোম নিয়ে কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি। তাহলে ঝিল্লিবিহীন অঙ্গাণু শেষ। এখন আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণুতে যাব। প্রথমে আমরা গোলজি বডি পড়ব। একটু কমেন্ট করে জানাও। ছেলেমেয়েরা একটু জানো যে এটা বুঝছো কিনা বা ঠিক আছে কিনা। ঠিক আছে, সুনীল বলেছে ভাইয়া এটা আরেকবার বলেন। কোনটা আরেকবার বলবো? রাইবোজোম প্রোটিন তৈরি করে আর উৎসেচক হচ্ছে প্রোটিন। তাহলে উৎসেচক সরবরাহ করা রাইবোজোমের কাজ। এই হচ্ছে সিম্পল বিষয়। রাইবোজোম প্রোটিন তৈরি করে, উৎসেচক হচ্ছে প্রোটিন। তাহলে উৎসেচকও তৈরি করে রাইবোজোম। তো প্রোটিন তৈরির জন্য দরকার উৎসেচক। তাহলে সেই উৎসেচকটাও প্রোটিন, আর রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন তৈরি, তাই না? ওকে, এবার আসি আমরা গোলজি বস্তু। তাহলে আমরা এখন ঝিল্লিবদ্ধ অঙ্গাণু পড়ব। আজকে সব পড়বো না, আবার নেক্সট ক্লাসে হাজির হব। অনেকেই বলছে ভাইয়া উদ্ভিদ টিস্যুটা পড়ান, এটা একটু কঠিন। সবই পড়াবো, কিন্তু একবারই উদ্ভিদ টিস্যু মাঝখানে লাফায় গেলে ব্যাপারটা খারাপ দেখায়। যাই হোক, তাহলে আজকের ক্লাসটা হলো তো অঙ্গাণুগুলো হচ্ছে। দেখি এরপরের দিন তাহলে উদ্ভিদ টিস্যুতে যাব, সমস্যা নেই। কোথায় ছিলাম? ও, গোলজি বস্তু। তাহলে এই যে গোলজি বস্তু, এটা একটা বস্তু। তাহলে এর ইংলিশ হওয়া উচিত ছিল সোম, গোলগি সোম বা গলগো সোম। তো আসলে আমরা জানি যে কোনো কিছু আবিষ্কারের পর নামকরণ করা হয় মূলত তিনটা দিক দেখে। একটা হচ্ছে জিনিসটা কে আবিষ্কার করলো, যিনি আবিষ্কার করেছেন উনি কি করেন, তার নাম স্মরণ যাতে আমরা অলওয়েজ করি, আজীবন করি, তার নামটা জুড়ে দেন। এবং এনারা হচ্ছে হেভি চালাক। যেমন আমি যদি তোমাদেরকে বলি, এই যে একটু আগে রাইবোজোম পড়লাম, রাইবোজোম কে আবিষ্কার করেছেন অনেকেই বলতে পারবে না। কিন্তু গোলজি বস্তু কে আবিষ্কার করেছেন? উত্তর গোলজি, কারণ ওর নামটাই কিন্তু এখানে জুড়ে দিয়েছে। তাহলে কত চালাক না আমরা! অন্তত মরার আগ পর্যন্ত সায়েন্স নিয়ে পড়লে গোলজির নামটা তো জানবই। তো এই হচ্ছে খুব চালাক। কিছু কিছু অঙ্গাণুর নাম হয় তার কাজের উপর ভিত্তি করে। যেমন লাইসোজোম, সোম মানে বস্তু সে একটা, কিন্তু সে লাইসিস করে, ভেঙে ফেলে, হজম করে, ধ্বংস করে, তাই তার নাম লাইসোজোম। আর কিছু কিছু নাম হয় তার গঠন অবস্থানের উপর ভিত্তি করে। যেমন আকৃতি, আকার। যেমন ক্রোমোজোম, সে ক্রোম রং ধারণ করে, তাই ক্রোমোজোম। সেন্ট্রোজোম, সে সেন্টারে থাকে, সেন্টারের কাছে থাকে, সেন্ট্রোজোম। দেন আর কি, স্ফেরোজোম, সে স্ফিয়ার শেপ, গোলাকার শেপ, তাই তার নাম স্ফেরোজোম। সো এরকম আর কি। এছাড়া অনেকভাবে নাম করে, প্রধানত এই তিনটা। তো বুঝতেই পারছো যে গোলজি বাবাজি উনি তো বেঁচে নাই, মরছেন। তো যেহেতু উনি মরেছেন, তাহলে মাথায় রাখবা ইনি যেহেতু মরেছেন অবশ্যই বুড়া হয়ে মরেছেন। আর বুড়াকে আমরা প্রবীণ বলি না নবীন বলি? প্রবীণ বলি, যদিও বানান ভুল, ইচ্ছা করে বানানটা ভুল করলাম। তাহলে তোমরা যদি গোলজি বস্তুর
থেকে এই ট্রিকটা মনে রাখো যে গোলজি, এই গোলজি ইনি প্রবীণ হয়ে মারা গেছেন, মানে প্রবীণ ছিলেন, যাই হোক প্রবীণ আর কি। তাহলে গোলজি বস্তুর প্রায় সকল কাজ বা গোলজি বস্তুর সবকিছুই হয়ে যাবে। সেটা কি? প্রোতে হচ্ছে গোলজি বস্তু প্রোটিন সঞ্চয় করে। বি দিয়ে দুইটা কাজ, ন দিয়ে দুইটা কাজ। একটা হচ্ছে বিপাকীয় কার্যে ভূমিকা আছে। বিপাক কি জিনিস সেটা নিয়ে আজকে কথা বলবো না, তোমরা জানো তোমাদের এসএসসির 4th অধ্যায় অনেকেই হয়তো বা টাকা দিয়েও করেছো, কিন্তু এই রমজান মাস পর্যন্ত অলিম্পিয়াডের কারণে সব মিলে আমি এটা ঈদ পর্যন্ত আর কি সবার জন্য ফ্রি করে দিয়েছি। তো সেই কোর্সটা করলে বিপাক পরিপাক নিয়ে খুব ভালো একটা ধারণা পাবে। তাহলে বিপাকীয় কার্যের সাথে জড়িত হচ্ছে গোলজি বস্তু, পাশাপাশি বিয়োজনে ভূমিকা রাখে। বিয়োজন মানে ত্যাগ করা। কি ত্যাগ করা? উৎসেচকের, উৎসেচক মানে কি? এনজাইম। উৎসেচকের পানি বিয়োজন, অর্থাৎ বিভিন্ন এনজাইম কি করে, বিভিন্ন সাবস্ট্রেট থেকে পানি বের করে, পানিকে বের করে দেয়। এই কাজে, এই বিয়োজনে হেল্প করে গোলজি বস্তু। এছাড়া ন দিয়ে দুইটা, একটা হচ্ছে নিঃসরণে। কি নিঃসরণ? বিভিন্ন হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। নিঃসরণ মানে ক্ষরণ। এছাড়া বিভিন্ন পদার্থ নিঃসৃত করে, বিভিন্ন পদার্থ ক্ষরণ করে, শুধু হরমোন না, বিভিন্ন পদার্থ নিঃসৃত করে। তাহলে গোলজি বস্তুর এই হচ্ছে 5টা কাজ। এছাড়া গোলজি বস্তুর গঠন নিয়ে 2টা শব্দ আছে। আমি যদি গোলজি বস্তুকে দেখাই তোমাদের, এই হচ্ছে এরকম গোলজি বস্তু। এই তো যদিও গোলজি বস্তুর 3টা অংশ থাকে, তোমাদের বইয়ে 2টা অংশের কথা বলা আছে। একটা হলো সিস্টার্নি, এই যে সমান্তরাল, একটা আর একটা সমান্তরাল, এই যে নালীর ন্যায় অংশটা দেখছো এই পর্যন্ত, এইটুকু হলো ভাইয়া সিস্টার্নি। আর এই যে ছোট ছোট গহ্বর দেখছো, ছোট ছোট থলে, এটার নাম ভেসিকল। আর বড় বড় গুলোর নাম কিন্তু ভ্যাকুয়াল। এই ভ্যাকুয়াল কথাটা তোমাদের বইয়ে নাই। তোমাদের বইয়ে ক্ষুদ্র ভেসিকল, বড় ভেসিকল। এই বড় ভেসিকলটাই ভ্যাকুয়াল। চিত্রে একটু গোলমাল আছে, তো যাই হোক, গুগল সার্চ যদি করো অ্যাকচুয়াল চিত্র পাবা, বইয়ের চিত্র একটু ভুল আছে। তাহলে এই 2টা কথা বলা আছে যে সিস্টার্নি হচ্ছে এই যে সমান্তরাল লাইনগুলো, আর ভেসিকল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ছোট ছোট থলে, ক্ষুদ্র ভেসিকল যেটা অ্যাকচুয়ালি। আর বড় ভেসিকলের অপর নাম ভ্যাকুয়াল, সেটা নিয়ে তোমাদের বইয়ে লেখে নাই। তো এই হচ্ছে মোটামুটি গোলজি বস্তুর কাজ বা এর গঠন। এবং জেনে রাখা ভালো, গোলজি বস্তুতে এই যে সিস্টার্নি আর ক্ষুদ্র ভেসিকল, এই 2টা জিনিস কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও আছে। কিন্তু দুঃখের বিষয়, তোমাদের বইয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সেই কথাটা বলা নাই। তাই পরীক্ষা যদি সিস্টার্নি ভেসিকল কই থাকে আসে এসএসসি লেভেলে, তাহলে তোমরা আনসার গোলজি বস্তুই করবা। একটু জানাও যে গোলজি বস্তুর এই প্রবীণ এটা কেমন লাগলো এবং মনে থাকবে কিনা এরপর থেকে, আমাকে একটু জানাও। ছেলেমেয়েরা একটু জানাও যে প্রবীণ দিয়ে তুমি মনে রাখতে পারবা কিনা, ইজি হলো কিনা। এখনই মুখস্থ করো। প্রবীণ, প্রোটিন সঞ্চয়, প্রোটিন তৈরি আবার লিখো না ভুলে। প্রোটিন সঞ্চয়, বিপাকীয় কার্য, বিয়োজন, নিঃসরণ, নিঃসৃত করা। এর মধ্যে কি বিয়োজন? উৎসেচক কি করে, যে পানি বের করে নেয়, হ্যাঁ, বিক্রিয়ক থেকে সেটা। এছাড়া হরমোন নিঃসরণ, বিভিন্ন পদার্থ নিঃসৃত করা। আল্লাহ, 55 বেজে গেছে, মানে 1 ঘন্টা। ছেলেমেয়েরা কি বুঝছো? ক্লিয়ার? এটা পারবা? যদি পারো তাহলে ওকে বলো। আর দেখি তাহলে আমরা সামনে আরেকটা ক্লাস নিয়ে অঙ্গাণু এগুলো শেষ করবো। এরপরে উদ্ভিদ কোষ যেটা আছে, না হলে নেক্সট ক্লাসেই তোমরা যদি মনে করো যে উদ্ভিদ কোষ শুরু করেন, ঠিক আছে, সেটা আরও অনেক বেশি ট্রিকি এবং মজার। এক কথায় কয়েক সেকেন্ডে পুরাটাই শেষ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো নেক্সট ক্লাসে আমরা উদ্ভিদ কোষ নিয়ে, উদ্ভিদ টিস্যু নিয়ে হাজির হব, ঠিক আছে? তো ভালো থেকো সবাই, এবং একটু মেনশন করো। রেগুলার চেষ্টা করবো এসএসসির ক্লাসগুলো নিতে, অন্তত যে 4টা অধ্যায় আমি বলেছিলাম। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।